আর ভাই বোনা যে এই জিনিস, এই বেসিক আইডিয়া গুলো দিয়ে শুধুমাত্র এই গ্রাফের দরকার তা না, এটা হচ্ছে ইন্টায়ার সেমিকন্ডাক্টরের একটা কি বলে আইডিয়া দিবে আমাকে। বেসিক্যালি এই যা যা পড়তেছি আমরা ওই একেবারে ফার্স্ট ক্লাসের পরের থেকে, ইভলিউশন অফ সেমিকন্ডাক্টরের পরের থেকে, এগুলো সব হচ্ছে ওই যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ক্যারিয়ার্স একটা টপিক, এইটার আন্ডারে। বুঝতে পারছো? স্যার এটা কি স্যার একটা চ্যাপ্টার স্যার, ইকুইলিব্রিয়াম ক্যারিয়ার কনসেন্ট্রেশন? হ্যাঁ, এটা একটা চ্যাপ্টার না, এটা হচ্ছে তোমাদের আমাদের যেই বুকটা ফলো করতেছি সেটার 3 চ্যাপ্টারে এটা কভার করা আছে। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো শেষ করলে এরপরে হচ্ছে আমরা আবার এই গ্রাফে ফিরে আসব। আমাদের মাঝখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন চলে আসবে, অনেক কিছু আসবে আরো। যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই, সমস্যা নেই। কোর্সটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার মনে হয় যে আই মিন তোমরা ইন্টারেস্ট পাচ্ছ কিনা, অনলাইন ক্লাসের কারণে হয়তো পাচ্ছ কিনা পাচ্ছ না সেটা বুঝতেছি না, বাট যদি ফেস টু ফেস ক্লাস হয়তো আসলে খুব মজা পেতে এই কোর্সটা। খুবই ইন্টারেস্টিং একটা কোর্স। সবকিছু হচ্ছে কেমন মানে খুব সুন্দরভাবে সাজানো এই কোর্সটাতে, যে একটার পর একটা একটার পর একটা অটোমেটিক্যালি এক্সপ্লেইন হয়ে যায়। এনিওয়ে, সো আমরা হচ্ছে আমাদের সেই দেখো আমাদের বেসিকের পার্ট গুলো শেষ, আমাদের এরপর হচ্ছে কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পার্ট ছিল, মনে আছে? জি স্যার, ব্যান্ড এন্ড ব্যান্ড, হ্যাঁ, বন্ড এন্ড ব্যান্ড মডেল। আমরা এখন ব্যান্ড নিয়ে আমরা এখন কথা বলবো না, ব্যান্ড নিয়ে পরে। আমরা আপাতত হচ্ছে বন্ড মডেল অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আমরা কথা বলবো। স্যার বন্ড আর ব্যান্ড কি দুইটা দুই জিনিস স্যার? হ্যাঁ, একটা হচ্ছে এনার্জি ব্যান্ড, তোমরা পড়ছো যে মনে আছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ব্যান্ড বেন্ড হচ্ছিল, কি করতেছিলাম মনে আছে? জি স্যার। আর বন্ড ওটা হচ্ছে ব্যান্ড, আর বন্ড কি সেটা তো এই যে এখন ডিসকাস করতেছি আমি। ঠিক আছে, বন্ড মডেল অফ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, সো আমাদের হচ্ছে বন্ড মডেল অফ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো। আচ্ছা, শুরুতেই আমরা এখানে আমাদের সিম্পলিসিটির জন্য আমরা যদিও বলতেছি ইন্ট্রিনসিক, ঠিক আছে? ইন্ট্রিনসিক মানে কি, ডোপিং থাকতে পারে বাট মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন সমান হবে, তাই না? ইন্ট্রিনসিক মানে তো তাই, বাট এখানে আমরা আমাদের সিম্পলিসিটির জন্য আমরা এটাকে ধরে নিব এই ইন্ট্রিনসিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি পিওর, কোনো ডিফেক্ট বা ইমপিউরিটি অ্যাড করা নাই। বোঝা গেছে? দিস ইন্ট্রিনসিক is equivalent to pure, ঠিক আছে, for simplicity purpose. ওকে, আচ্ছা, বন্ড মডেল নিয়ে আমি একটু ফার্স্টেই বলে নেই যে এই বন্ড মডেল যেটা, this is not a mathematical representation of a model. এটা কোনো কোয়ান্টিটিভ থিওরি না, এটাকে বলা যায় এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ থিওরি ফার্স্ট। এটা ফার্স্টে কোয়ালিটেটিভ থিওরি, এর পরে আমরা এটার কোয়ান্টিটিভ রিপ্রেজেন্টেশনে যাব, ঠিক আছে? দেন কোয়ান্টিটিভ রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? আচ্ছা, এখন কোয়ালিটেটিভ থিওরিটা কি? আসলে কোয়ালিটেটিভ থিওরি মানে হচ্ছে এটা আমাদের একটা আইডিয়া দিবে যে জিনিসটা কি, কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের বন্ড মডেলের আই মিন কোয়ালিটেটিভ সাইড, যে এটা আমাদের ম্যাথমেটিক্স এর মতো একেবারে অ্যাকিউরেট না, বাট এটা আমাদের একটা আইডিয়া দিবে, যে আইডিয়া আমরা ইউজ করে পরবর্তীতে ফার্দার বিভিন্ন জিনিসপত্র আমরা মেজার করতে পারি। ঠিক আছে, যে এইটা আসলে তার মানে যে দিস ইজ নট অ্যাজ অ্যাকিউরেট অ্যাজ ম্যাথমেটিক্যাল মডেল, বাট রাদার এটা তোমরা বলে রাখতে পারো অ্যাকিউরেট না, বাট এটা আমাদের একটা এস্টিমেশনের জন্য একটা হেল্প করবে। সো এটা হচ্ছে বন্ড মডেলটা, যেটা আমাদের কনসেন্ট্রেশনের একটা রাফ আইডিয়া দিবে, রাফ আইডিয়া অফ কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা, এখন তোমাদের মনে আছে কিনা যে সিলিকন স্ট্রাকচার মনে আছে তোমাদের? সিলিকন কিউবের আমি যদি রেগুলার অ্যারেঞ্জমেন্ট, আই মিন একটা সিলিকন কিউবের স্ট্রাকচারটা, যে ইউনিট কিউব মনে আছে? সিম্পল কিউব। হ্যাঁ, সিম্পল কিউবিক স্ট্রাকচার। তাসফিয়া এতক্ষণ পর জয়েন করতেছে কেন? ও কি জানে না ক্লাস কয়টায়? তোমরা জানাও নাই? সবাই জানে না? জানেন স্যার?
সিলিকন নিয়ে আমরা কথা বলি, সিলিকনের ইউনিট সেল। ইউনিট সেলটা কিভাবে তৈরি হয়? রেগুলার অ্যারেঞ্জমেন্ট নাকি রেগুলার অ্যারেঞ্জমেন্ট এন্ড রিপিটেশন অফ, ইউনিট সেলের রেগুলার রিপিটেশনের মাধ্যমে কি পুরা সিলিকন ক্রিস্টালটা ফর্ম হয়, তাই তো? আর মাইক্রোফোনে শব্দ করতেছে, স্ফিয়ার মাইক্রোফোনের প্রবলেম করতেছে। আচ্ছা, কিছু বলার থাকলে নিজেরা আনমিউট করে বলো, আদারওয়াইজ আমি মিউট করে রাখতেছি। ওকে, তোমাদের কারো কিছু কোশ্চেন টোশ্চেন থাকলে আনমিউট করে তারপর জিজ্ঞেস করো। আর যদি তোমার ভয়েস বোঝা না যায়, তুমি ইউ ক্যান অলওয়েজ লিভ আ মেসেজ ইন আওয়ার চ্যাট সেকশন। এখানে দেখো তোমাদের চ্যাটে মেসেজ। তো এই ইউনিট সেলটা আমাদের repetitive, right? This unit cell is এবং এটা রেগুলার রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা অলরেডি জানি, এর মাধ্যমে আমাদের তৈরি হয় কি ক্রিস্টাল, সিলিকন ক্রিস্টাল। ওকে, আচ্ছা, তো তোমাদের মনে আছে কিনা যে আমাদের অ্যাটমটা আমি যদি একটু ড্র করে দেখাই আবার, এই রাইট, এই হচ্ছে আমাদের সিলিকন স্ট্রাকচারটা, এরকম ছিল, রাইট? সো এখানে আমাদের কি ছিল বলতো, আমাদের 8টা কর্নারে 8টা অ্যাটম ছিল, মনে আছে তোমাদের? একটু কাইন্ডলি একজনে হ্যাঁ না করলেও হয়। হ্যাঁ, আমাদের কি ছিল? 8টা কর্নারে 8টা অ্যাটম ছিল, প্রত্যেকটা ফেসে একটা করে 6টা ছিল, রাইট? আমাদের ফেস সেন্টার্ড কিউবিকের মাঝখানে 4টা অ্যাটম ছিল, তাহলে আমার সিলিকনের, হ্যাঁ মনে আছে তোমাদের, ফেস সেন্টার্ড কিউবিকের সাথে আরো 4টা অ্যাডিশনাল অ্যাটম। তখন তোমাদেরকে আমি বলছিলাম ওই 4টা কোথায় দেখার দরকার নাই, ওই 4টা হচ্ছে কি আমাদের মাঝখানে থাকলেই হলো, ইউনিট সেলের মাঝখানে। মনে আছে কি তোমাদের ওই কথাগুলো? হ্যাঁ, তো মাঝখানে যে এমন পজিশনে রাখবা যাতে মাঝখানে থাকে, বাট এখন আমাদের সেটা করলে হবে না, এখন আমাদের এক্সাক্ট লোকেশনটা দরকার। তো আমাদের কি এখানে হচ্ছে অ্যাটমস আছে কোথায়? এট 8 কর্নার্স বলতে পারি আমরা। তারপরে আর কি আছে? অ্যাটমস এট 6 ফেস সেন্টার, ফেসের সেন্টারে, সো ফেস সেন্টার। ওকে, আর কি অ্যাটমস নিয়ার 4 কর্নার্স। এখানে আমি এ বি সি ডি দিয়ে ডিনোট করতেছি, এ বি সি ডি কোথায় সেটা আমি দেখাচ্ছি। এ বি সি এই 4 কর্নারে আছে। তো আমি এ বি সি টা দেখাচ্ছি যে এখানে হচ্ছে আমার এ, এটা এ যদি আমি ধরি তাহলে এটার অপোজিটটা হবে বি, এবং এই প্লেটের প্যারালালি যেটা সেটা হচ্ছে সি, এবং এটার অপোজিটটা হচ্ছে ডি। তোমরা কি বুঝতে পারছো এখন এবিসিডি কর্নার 4টা কোথায়? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা কি ডিসকাস করতেছি বলো তো? বন্ড মডেল। হ্যাঁ, বন্ড মডেল। সো মানে এইভাবে একটু ট্র্যাক রাখো, হারাই যায় না, পরে আবার কোশ্চেন আসলে বুঝবা না যে কি অ্যান্সার করতে হবে কোথা থেকে। ঠিক আছে, আমরা যেটা ডিসকাস করতেছি বন্ড মডেল নিজের একটু। এবং আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো, দেখো অনলাইন ক্লাস যেহেতু আমি অনেক কিছু শর্টই করতেছি, দেখো যেমন সিলিকন, ইউনিট সেল, রিপিটেটিভ, রেগুলার অ্যারেঞ্জমেন্ট, ক্রিস্টাল, অ্যাটমস 8 কর্নার, তোমরা এগুলো একটু সেন্টেন্স আকারে সুন্দর করে সাজায় সাজায় লিখবা, বুঝতে পারছো? এভাবে লিখো, আমি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি বোঝার জন্য, তো তোমরা এগুলো দ্বারা সেন্টেন্স ফর্ম করবা। বুঝো নাই? পরীক্ষার হলে তো আর অ্যাবস্ট্রাক্ট এভাবে লিখে রাখলে হবে না, হবে? স্যার ডেসক্রিপটিভ হ্যাঁ, তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে, তো তোমরা হচ্ছে সেই ডেসক্রিপটিভটা নিজেদের মতো লিখো। ওকে, আর যেহেতু এটা ইংলিশ লিটারেচার না, সো নিশ্চয়ই তোমরা ডেসক্রিপশন মানে ওইভাবে ডেসক্রিপশনের ক্ষেত্রেই হবে না, বাট মেক শিওর যে একটা সেন্টেন্স যাতে হয় আর কি, তাহলেই হবে। এনিওয়ে, সো এখন আমরা আমাদের
আমরা এ কর্নারের যে অ্যাটমটা কোথায় থাকবে সেটা দেখাই, বাকিগুলো তাহলে আমরা ওইভাবে বের করতে পারবো। এক্সট্রা অ্যাটম গুলো কই থাকবে আমরা বলছি যে অ্যাটমস নিয়ার 4 কর্নার্স এট এ বি সি ডি। তো এ এর পাশেরটা কোথায় থাকবে, এটা যে পজিশনে থাকবে আমার, এইটা যদি আমি ধরি দিস ইজ এ, এটা কি এই এ কে কি বলা হয় বলতো, ল্যাটিস কনস্ট্যান্টটা? জি স্যার। যাদের প্রত্যেকটা হচ্ছে তাহলে এই ল্যাটিস কনস্ট্যান্টের সমান, তাহলে এখানে হচ্ছে এটা a/4। ওকে ওকে, আচ্ছা 4/1 পজিশনে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমার যে অ্যাটমটা থাকবে, এই অ্যাটমটার পজিশনটা হবে, মানে এ এর কর্নারের সাথে যে অ্যাটমটা থাকবে সেটার পজিশনটা হবে a/4 a/4 a/4। বোঝা গেছে? জি স্যার। এক্স নিয়ার অ্যাক্সিসে a/4 বার যাবে, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে a/4 এবং জেড অ্যাক্সিসে a/4 যাবে। বুঝতে পারছো? জি স্যার। ও মানে এ স্যার, এ কর্নারটাকে আমরা রেফারেন্স ধরছি স্যার। হ্যাঁ, এই কর্নারটাকে রেফারেন্স ধরলাম, ঠিক আছে? তাহলে মানে এ এর সাথে a/4 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 ডিসটেন্সে একটা, সিমিলারলি বি এর সাথে সেম ডিসটেন্সে ডি এর সাথে সি এর সাথে। বুঝতে পারছো চারটা কোথায় থাকবে এখন? জি স্যার। হুম, আশা করি জি সবাই স্যার। বুঝতে পারছো যে কোন পজিশনে থাকবে। এখন আমার যেটা দেখার হচ্ছে যে এই অ্যাটমের সাথে নিয়ারেস্ট নেইবরিং, এই মানে এই এখানে যে এটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে যে ইচ অ্যাটম ইজ বন্ডেড টু 4 নিয়ারেস্ট নেইবরিং অ্যাটম, ঠিক আছে? এবং এইটাই পুরাটাতে রিপিট হয়ে অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিট সেলটা ফর্ম করে এবং আলটিমেটলি অনেকগুলো ইউনিট সেল মিলে ক্রিস্টালটা ফর্ম করে। এখন আমাদের যেটা দেখতে হবে, আমি আমি এটা একটু লিখে রাখি এখানে, তোমাদের তাহলে মনে থাকবে, আদারওয়াইজ না লিখলে। আচ্ছা, ইচ অ্যাটম ইজ বন্ডেড, এই বন্ডের থেকেই কিন্তু বন্ড থিওরি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি বন্ডটা কিভাবে হয় সেটা ডিসকাস করতেছি। ওকে, বন্ডেড টু 4 neighboring atoms and this representation is repeated. Okay, each atom is bonded to 4 neighboring atoms and this representation is repeated. So সেই চারটা কি কি আমরা যদি একটু দেখি, সেই চারটা কি কি। প্রথমত প্রথম কথা হচ্ছে এই প্রথমটা কি হবে, এই যে এ কর্নারেরটা, রাইট? এটা একটা, রাইট? জি স্যার। এখানে একটা। ওকে, আচ্ছা, সেকেন্ডটা কই, এই যে ফেস দেখতেছো লেফট সাইড ফেস, এইটার ফেস সেন্টারেরটা, রাইট? তারপরে এই যে তলের যেটা নিচের, এটার ফেস সেন্টারটা, এবং এই যে সামনের যেটা এটার ফেস সেন্টারটা, রাইট? এই চারটার মাধ্যমে বন্ডেড হবে। বুঝতে পারছো? 3D ডাইমেনশন আসলে একটু বোঝা কঠিন, বাট আমাদের একটু জাস্ট আইডিয়া রাখা যে এই হচ্ছে নিয়ারেস্ট, সব থেকে কাছের চারটা হচ্ছে এই চারটা, এবং এই চারটার সঙ্গে বন্ড হওয়ার মাধ্যমে এই রিপ্রেজেন্টেশনটাই বারবার রিপিট হয়ে আলটিমেটলি ইউনিট সেলটা ফর্ম হয়, এবং এই অনেকগুলা ইউনিট সেল বারবার রিপিট হয়ে ক্রিস্টালটা ফর্ম হয়। বোঝা গেছে? তার মানে কি, সহজ কথায় বলতে পুরো ক্রিস্টালটাই আমার কি আসলে এই যে রিপ্রেজেন্টেশন, এখানে একটা এবং এটার সাথে চারটা, এই চারটা মিলে স্যার একটা বন্ড ক্রিয়েট করছে স্যার। একটা সিলিকন অ্যাটম এই চারটা সিলিকন অ্যাটমের সাথে বন্ডেড, এই রিপ্রেজেন্টেশনটা বারবার রিপিট হয়ে ইউনিট সেল, এবং এই ইউনিট সেলটা বারবার রিপিট হয়ে ক্রিস্টাল। সো আলটিমেটলি আমরা কি বলতে পারি, ক্রিস্টালের মধ্যে আমাদের ইউনিক রিপ্রেজেন্টেশন এটাই, আর বাকি সবগুলো হচ্ছে এইটার রিপিটেশন। বুঝতে পারছো? হুম, জি স্যার। বোঝা গেছে? বন্ডেডটা আমি বলতেছি যে এখানে দেখো আমি কি বলছি, যে প্রত্যেকটা অ্যাটম তার সব থেকে কাছের চারটা অ্যাটমের সাথে, চারটা কেন, সিলিকনের ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন কয়টা, চারটা, তাই না? হ্যাঁ, তো এবং ওই চারটাই কি বন্ডিং এ পার্টিসিপেট করে, তাই না? জি স্যার। এই এক সিলিকনের চারটা আর এক সিলিকনের চারটা, ওই চারটা বন্ডিং এ পার্টিসিপেট করে 8টা
স্টেবল কনফিগারেশনের তৈরি করে। তো এই জন্য হচ্ছে চারটার সঙ্গে পার্টিসিপেট করতে পারবে, প্রত্যেকটা ইলেকট্রন এক একটা ইন্ডিভিজুয়াল। তো আমার কোন চারটার সাথে করবে? একেবারে কাছের যে চারটা আছে, একেবারে কাছের চারটা কোনটা আমি এখানে দেখলাম, একেবারে কাছের চারটা কোনটা, এই যে এ কর্নারে যেটা সেটা, তারপরে হচ্ছে এই এ কর্নারের এই নিচের যে তলটা আছে ফেজ, এই যে এই ফেজের মাঝখানেরটা, পরে বাম পাশের ফেজের মাঝখানেরটা এবং সামনের ফেজের মাঝখানেরটা, ফেজ সেন্টার, এই তিনটার সাথে, এই চারটার সাথে বন্ড ক্রিয়েট করবে। বোঝা গেছে কি? হ্যাঁ, চারটা নিয়ারেস্ট নেইবার অ্যাটমের সঙ্গে বন্ড ক্রিয়েট করছে। এবং এইটাই তুমি যদি আবার এইখানে দেখো, বি থেকে দেখো আরেকটা, ডি থেকে আরেকটা, সি থেকে আরেকটা, এবং এভাবেই পুরাটা আমার কি ফর্ম হয়েছে ইউনিট সেল। তো এই জিনিসটাই রিপিট হয়ে আসলে ইউনিট সেল ফর্ম হয়েছে, এবং অনেকগুলা ইউনিট সেল একসাথে কম্বাইন্ড হয়ে কি ক্রিস্টাল ফর্ম করছে। তার মানে সহজ কথায় এই একটা, হ্যাঁ হ্যাঁ এবিসিডি চারটার জন্য আলাদা আলাদা, বাট সবগুলোই তো এরকমই হবে, বুঝতেছো না? স্ট্রাকচার একই রকম রিপিট হচ্ছে স্যার। হ্যাঁ একই রকমই তো হচ্ছে। যে আমার প্রপার্টিটা কি দেখো, যে একটা অ্যাটম নিয়ারেস্ট চারটা নেইবরিং অ্যাটমের সাথে বন্ড ক্রিয়েট করবে, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। তার মানে কি এ তে যেরকম হয়েছে বি তেও সিমিলার একটা পাবো, আমি সি তেও সিমিলার পাবো, ডি তেও সিমিলার পাবো, পাবো কিনা? তো আলটিমেটলি আমার জানার বিষয়টা কি, এখানে ইউনিক রিপ্রেজেন্টেশন, একমাত্র রিপ্রেজেন্টেশন, কথা বলো না, ঠিক আছে? এখানে ইউনিক রিপ্রেজেন্টেশন কি, এই একটাই আছে ইউনিক রিপ্রেজেন্টেশন, যে আমার একটা অ্যাটমের সাথে চারটা অ্যাটম বন্ডেড, এটাই ইউনিক রিপ্রেজেন্টেশন। ইউনিক মানে কি, এটাই একমাত্র রিপ্রেজেন্টেশন, এবং বাকিগুলো কি এইটারই রিপিটেশন। বোঝা গেছে না? যার জন্য দেখো সিলিকনটা কিভাবে তৈরি হচ্ছে, ইউনিট সেলের রিপিটেটিভ এবং রেগুলার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, রাইট? এবং এই ইউনিট সেল যখন রিপিটেটিভলি রেগুলার অ্যারেঞ্জমেন্ট হয় তখন ক্রিস্টালটা ফর্ম করে। যেহেতু আমাদের ইউনিট সেলের মধ্যে একটা মাত্র ইউনিক রিপ্রেজেন্টেশন আছে, তার মানে ক্রিস্টালেও কি এই একটাই রিপ্রেজেন্টেশন আছে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাটম গুলার মধ্যে যে আকর্ষণ, যে আকর্ষণের কারণে অ্যাটম গুলা একটা আরেকটার স্থানে আছে, ঠিক আছে, যার যার স্থানে রয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আকর্ষণ, ঠিক আছে, এগুলো। ওকে, এনিওয়ে, সো এইটা আমাদের কি, এটা হচ্ছে 3D রিপ্রেজেন্টেশন অফ দা ইউনিট সেল, তাই না? এখন আমরা যদি ক্রিস্টালে এটা দেখাইতে চাই, একটা ক্রিস্টালের মধ্যে ইউনিট সেল কত থাকে, শত শত হাজার হাজার লাখ লাখ, তাই না, ইউনিট সেলের মধ্যে। তো এখন আমরা যদি একটা 3D ডাইমেনশনে যদি আমরা ক্রিস্টালটা ড্র করে সেখান থেকে বুঝতে চাই, এটা ইম্পসিবল না? সেখান থেকে গ্রাস্প করাটা, ড্র করাটা অনেক ডিফিকাল্ট না? সম্ভব, বাট অনেক ডিফিকাল্ট বোঝাটা। তো আমাদের সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা কি, আমরা এখনো বন্ড মডেলে আছি, বাই দ্য ওয়ে, এটা একটু তোমরা খেয়াল রাখো, আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের সহজে বোঝার আমরা একটা ক্রিস্টালের 2D ড্রয়িং করতেছি, খুবই সহজ আর খুবই মজার জিনিস। এই দেখো, এটাই কিন্তু আমার, দেখো আমি যদি বলি, এটা আমাদের 2D রিপ্রেজেন্টেশন, এটা আমাদের 2D রিপ্রেজেন্টেশন অফ 3D ক্রিস্টাল। কিভাবে দেখো, আমি যদি এই প্রত্যেকটা অ্যাডজয়েন্ট পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ধরি যে এখানে আসলে এটা মানে হচ্ছে এটা একটা অ্যাটম, এটা মানে এটা একটা অ্যাটম, বুঝতেছো আমি কোনগুলোকে অ্যাটম বলতেছি? প্রত্যেকটা ইন্টারসেকশনকে। জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারসেকশনকে যদি আমি অ্যাটম বলি, তাহলে দেখো একটা, এবং আমি যদি এই ইন্টারসেকশন গুলোকে আমি এগুলোকে বলতেছি, ইন্টারসেকশন গুলোকে বলতেছি অ্যাটম, ঠিক আছে? এবং এই যে দাগগুলো দেখতেছো,
হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এগুলোকে আমরা বলতেছি বন্ড লাইন, ঠিক আছে, বন্ড। তাহলে এখানে দেখো একটা অ্যাটমের সাথে কয়টা বন্ড আছে, এখানে দেখো তো, আমি যদি এই অ্যাটমটা নেই তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে। হ্যাঁ, এবং এটাই কি বারবার রিপিট হচ্ছে না, দেখো তো, অন্য আরেকটা যদি আমি অ্যাটম নেই এর ক্ষেত্রেও কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখতেছো? তো আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ, ক্রিস্টালের ওই 3D রিপ্রেজেন্টেশনের ইনস্টেড আমরা যদি 2D রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম আসছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, 3D তে আমরা বুঝতে পারতাম না, ওটা আসলে ডিফিকাল্ট, কারণ আমরা তো দেখতেছি যে আমাদের ইউনিট সেলেরটা বুঝতেই আসলে ডিফিকাল্ট হচ্ছে, তাই না? তো ক্রিস্টালের মধ্যে তো বোঝাটা আরো ডিফিকাল্ট, তার থেকে বরং আমরা 2D তে রিপ্রেজেন্ট করলে জিনিসটা বুঝতে আমাদের জন্য খুব সহজ হচ্ছে। ওকে স্যার এদিকে যেই পয়েন্টে একটা অ্যাটম নেই তার মানে ইকুইভ্যালেন্ট মানে পারপেন্ডিকুলার চারটা অ্যাটম নিয়ে একটা বন্ড চারটা থাকতেছে, এবং এই যে বন্ড, আমার বন্ড লাইন গুলো চারটার মাধ্যমেই, শুধু চারটাকেই কালেক্ট করতেছে, বুঝতে পারছো? জি স্যার। এবং এটাই বারবার রিপিট হচ্ছে। ওকে, জি স্যার। হ্যাঁ, তো আমাদের এই 2D, তো হ্যাঁ, তো এখানে আমাদের একটা ইনফরমেশন যেটা তোমাদের বললাম, এখানে 4 কেন, সেটার কারণ হচ্ছে যে আমাদের ভ্যালেন্সের যে চারটা ইলেকট্রন আছে দে পার্টিসিপেট ইন দ্য বন্ডিং, ভ্যালেন্স ব্যান্ড। আমরা বাই দা ওয়ে আমরা সিলিকন নিয়ে কথা বলতেছি, আমরা সব সময় সিলিকন নিয়েই কথা বলবো, যদি অন্য কিছু নিয়ে কথা বলি উই উইল মেনশন ওই সময় যে আমরা কি নিয়ে কথা বলবো। সিলিকনের ক্ষেত্রে, ঠিক আছে, ভ্যালেন্স 4 electrons participate in the bonding. Okay, আচ্ছা, সো এই যে ক্রিস্টাল স্ট্রাকচারটা আমরা 2D তে রিপ্রেজেন্ট করছি, এটা যদি 3D তে রিপ্রেজেন্ট হয় তাহলে যে স্ট্রাকচারটা, প্র্যাকটিক্যাল যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডায়মন্ড বা টেট্রাহাইড্রাল ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে, এটাও তোমরা জেনে রাখতে পারো। সেটা কি স্যার এই 2D টাকে? না না না, এটা 3D টাকে, এটা তো আমরা 2D রিপ্রেজেন্ট করছি আমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এমনিতে যে ক্রিস্টাল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয়, ক্রিস্টাল স্ট্রাকচারটা যেটা, এটাকে বলা হয় ডায়মন্ড, ডায়মন্ড অথবা টেট্রাহাইড্রাল, টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, ঠিক আছে, 3D এটা। আচ্ছা, আর আমরা অ্যাংস্ট্রমের রিলেশন সবাই জানি না, অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10, এবং 1 মাইক্রোমিটার ইজ ইকুয়ালস টু 10,000 অ্যাংস্ট্রম, তাই না? হ্যাঁ, এবং হিউম্যান হেয়ার, হ্যাঁ 3D তে, এটা 2D কোনো ক্রিস্টাল তো আর 2D হয় না, আমরা আমাদের বোঝার জন্য আমরা 2D একটা রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করব, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আর হচ্ছে আমাদের মাইক্রোমিটার সম্পর্কে তো আইডিয়া আছে, যে মাইক্রোমিটার মানুষের, আমাদের চুলের যে থিকনেস এটা আসলে হচ্ছে 50 মাইক্রন বা 50 মাইক্রোমিটার। তো আমরা মাইক্রোমিটারের একটা মানে আন্দাজ পাই নাকি, আইডিয়া পাই। তাহলে চিন্তা করো যে 1 মাইক্রোমিটার হচ্ছে 10,000 অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রমের সাইজটা কি একটু চিন্তা করো, অ্যাংস্ট্রম আসলে কত ছোট। তো ওই আমাদের তাহলে বোঝো যে ইউনিট সেলের মধ্যে যে আমাদের অ্যাংস্ট্রম ডিসটেন্স আছে, যে 5 অ্যাংস্ট্রম বা 3 অ্যাংস্ট্রম ডিসটেন্স, তার মানে আমরা বুঝতে পারতেছি একটা রাফ আইডিয়া যে আসলে এগুলো কত ছোট, তাই না, ন্যানো স্কেলে চলে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস তোমরা যদি জেনে রাখো, এটা হচ্ছে বন্ড এনার্জিটা আসলে কি। বন্ড এনার্জি হচ্ছে এই যে সিলিকন গুলো, একটা সিলিকন একটা অ্যাটম চারটা অ্যাটমের সাথে বন্ড হয়ে আছে, বন্ডেড হয়ে আছে। তো বন্ড এনার্জি হচ্ছে the energy required to break bond between two silicon atoms, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের বন্ড এনার্জি, ঠিক আছে। তো এই যে আমরা 2D রিপ্রেজেন্ট করলাম, এই যে আমরা একটা একটা অ্যাটমের সঙ্গে চারটা নেইবরিং অ্যাটমের বন্ডের রিলেশনটাকে একটা এরকম ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করলাম,
সেখানে আমাদের এই যে ইন্টারসেকশন গুলো অ্যাটম এবং লাইন গুলো বন্ড প্রকাশ করছে, এইটাকেই বলা হয় বন্ড মডেল। ঠিক আছে, এখন এটা আমাদের একটা মডেল, এইটাই হচ্ছে আমাদের বন্ড মডেল। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বন্ড মডেল। তো এই সিলিকন নিয়ে আমরা পড়লাম। এখন আমরা যদি একটু দেখি যে এরকম আমাদের আরেকটা সেমিকন্ডাক্টর আছে যেটা অ্যাজ পপুলার এস সিলিকন, সেটা হচ্ছে আমাদের গ্যালিয়াম আর্সেনাইড, রাইট? তো এই দুইটা যদি আমরা একটু দেখি, কারণ আমাদের মেইন স্টাডি গুলোই থাকবে, প্রথমে আমরা সিলিকন নিয়ে পড়বো এবং এরপরে হয়তো গ্যালিয়াম আর্সেনাইডের কিছু স্পেশাল প্রপার্টিজ ডিসকাস করব। তার জন্য এই দুইটাই যদি আমরা দেখি, তো প্রথমত আমরা জানি সিলিকন কি, গ্রুপ 4, এবং গ্যালিয়াম হচ্ছে 3, আর্সেনিক হচ্ছে 5, তো দুইটা মিলে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে 3,5 পাবো, রাইট? অ্যাটমিক নাম্বার হচ্ছে সিলিকনের 14 এবং গ্যালিয়াম আর্সেনাইডের 9, যেহেতু এটা কি একটা কম্পোজিশন, তাই না? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, গ্যালিয়াম আর্সেনাইড এগেইন কম্পোজিশন। তারপর অ্যাটমিক কনসেন্ট্রেশন পার কিউবিক সেন্টিমিটারে আমরা দেখতেছি এখানে সিলিকনের বেশি গ্যালিয়াম আর্সেনাইডের থেকে। এরপর ক্রিস্টাল স্ট্রাকচার, এটাকে ডায়মন্ড বা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, আর ওইটা যেটা সেটাকে বলা হয় জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার। ঠিক আছে, সেটা কি আমাদের জিঙ্ক ব্লেন্ডটা দেখতে কেমন ওইটা নেটে দেখে নিও, কারণ আমাদের এটা আপাতত দরকার নাই। আমরা শুধু গ্যালিয়াম আর্সেনাইডের কিছু স্পেশাল কেস ডিসকাস করব, কারণ আমরা যা যা পড়তেছি এগুলো যদি আবার গ্যালিয়াম আর্সেনাইড নিয়ে ডিসকাস করতে হয়, ওটা তাহলে নতুন আরেকটা কোর্স লাগবে, বুঝছো? তো আমরা আমাদের ফোকাস সিলিকনের উপরেই রাখতেছি, কারণ সিলিকন হচ্ছে কি একেবারে প্রাইমারি সেমিকন্ডাক্টর, যেটা দ্বারা সবকিছু বানানো হয়। অ্যাডভান্স সেমিকন্ডাক্টরেরটা পরে, ওটা আগে আমরা প্রাইমারি শেষ করি। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট, তোমরা দেখতেছো যে 5.43, এবং অ্যাংস্ট্রম যেহেতু সাইজ, তো আন্দাজ করতে পারতেছো এটা আসলে কত ছোট। এবং বন্ড এনার্জিও দেয়া আছে আমার 1.12 ইলেকট্রন ভোল্ট এবং 1.42 ইলেকট্রন ভোল্ট। ওকে, কোনটা? হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমাদের 4টা ইলেকট্রন পার্টিসিপেট করে বন্ডিং এর জন্য, এবং এখানে ইলেকট্রন টু ইলেকট্রন, তুমি এখানে এই দিয়ে দেখো, আমাদের ল্যাটিস কনস্ট্যান্টের দিকে খেয়াল করো। ল্যাটিস কনস্ট্যান্ট এখানে দেখো যে সিলিকনের ক্ষেত্রে ল্যাটিস কনস্ট্যান্ট কি, কম না? হ্যাঁ, তো কম ডিস্টেন্সের একটা বিষয় কিছুরে ধরতে যে এনার্জি লাগবে, বেশি ডিস্টেন্সে আরেকটা কিছুরে ধরতে তার থেকে বেশি এনার্জি লাগবে না? হ্যাঁ, তো আমাদের গ্যালিয়াম আর্সেনাইডের ল্যাটিস কনস্ট্যান্টটা বড়, যার জন্য দেখা যাচ্ছে সেপারেশন, অ্যাটমিক সেপারেশন বেশি। তো যার জন্য সেই সেপারেশনে যদি কোনো কিছুরে বন্ডেড রাখতে হয়, তাহলে এনার্জিটা কি বেশি লাগতেছে, বুঝা গেছে? বাট আমাদের সিলিকনের ক্ষেত্রে সেটা ইন কম্পারিজন টু গ্যালিয়াম আর্সেনাইড কম লাগছে। ওকে, আচ্ছা, মুভিং অন। তাহলে এইটা হচ্ছে আমাদের বন্ড মডেল, আর এইটা আমরা সিলিকনের সঙ্গে একটা গ্যালিয়াম আর্সেনাইডের রিলেটিভ প্রপার্টি করলাম। আমাদের আর 10 মিনিট আছে। দেখো এখন আমাদের এই টপিকে বন্ড মডেল শেষ, ব্যান্ড মডেল আমরা এখন যেটা ডিসকাস করব না। সেকেন্ড টপিক আমরা এখন ডিসকাস করব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের, যেটা হচ্ছে জেনারেশন এন্ড রিকম্বিনেশন। ওকে, সো আমাদের এখন আমরা যেটা ডিসকাস করব জেনারেশন। স্যার ব্যান্ড মডেল কি বলছিলেন যে স্যার? ব্যান্ড মডেল এখনো ডিসকাস করি নাই, ব্যান্ড মডেল নিয়ে পরে। আমরা বন্ড মডেলেই আপাতত আমাদের ডিসকাশন থাকলো, এবং এটাই হচ্ছে আমাদের বন্ড মডেল। এতক্ষণ যা বললাম যে আমাদের এই যে ইউনিট সেলের মধ্যে একটা অ্যাটমের সঙ্গে 4টা অ্যাটমের রিলেশনশিপকে একটা 2D রিপ্রেজেন্টেশন, এবং অ্যাটম গুলোকে ডট এবং দা বন্ড গুলোকে স্ট্রেট লাইনের মাধ্যমে প্রকাশ করে যে আমি যে রিপ্রেজেন্টেশনটা তৈরি করছি, যে মডেলটা বানাইছি, এটাই হচ্ছে বন্ড মডেল। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেশন এন্ড রিকম্বিনেশন। তোমরা যদি ওই আগের এটা দেখো সেগমেন্টাইজ সেকশন, এর পরের সেকশনে হচ্ছে জেনারেশন রিকম্বিনেশন, খেয়াল করছো? ওটা ইন্ট্রিনসিক এর সেকেন্ড পার্ট। এটা দেখো আগের লেকচারে। জি স্যার। ইন্ট্রিনসিক এর সেকেন্ড পার্ট হচ্ছে জেনারেশন এন্ড রিকম্বিনেশন। জেনারেশন অফ রিকম্বিনেশন মানে কি? জেনারেশন এন্ড রিকম্বিনেশন অফ ফ্রি ইলেকট্রনস, তাই না, বা ক্যারিয়ার্স। হ্যাঁ, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আমি এখানে again let me draw this.
যে আমাদের এই মডেলটা আমি এখানে রাখি, কারণ এখান থেকে আমি আসলে হেল্প নিয়ে অনেক কিছু করব। খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমাদের কি ভালো লাগতেছে এই কোর্সটা সোফার? একটু মানে অনেস্টলি বলো তো শুনি, কারণ এই কোর্সটা কিন্তু খুব, হ্যাঁ অনুপমা জিম বলো। স্যার কোর্সটা ভালো লাগছে, কিন্তু স্যার ম্যাটেরিয়ালে যেভাবে করে পড়ছিলাম স্যার, মানে লেকচার গুলো গুছানো ছিল স্যার। পরীক্ষার আগে শুধুমাত্র লেকচার গুলো দেখে চলে যেতি, কিন্তু স্যার এখানে তো লেকচার গুলো ভালোভাবে আছে নাকি সেটা বুঝতে পারতেছি না স্যার। মানে পরীক্ষার জন্য কেন যথেষ্ট নাই? হবে কিনা অবশ্যই মানে আছে। স্যার প্রশ্ন কি হ্যাঁ, সেটাই স্যার বুঝতে পারতেছি না। প্রশ্ন শোনো, প্রশ্ন নিয়ে এত চিন্তা করার দরকার নাই। তোমাদের আমি বলি, আমি না হয় তোমাদের যে কুইজ না নিলেও এমনিতে জাস্ট কিছু কোশ্চেন দিয়ে কুইজের মতো করে অ্যাসাইনমেন্ট না হয় দিলাম, কোনো অ্যাসেসমেন্ট হবে না, বাট তোমরা আইডিয়া পাইলে কোশ্চেন কেমন হইতে পারে, ওরকম জি করা স্যার, যেতে আগে পারে। যেমন স্যার ম্যাটেরিয়ালে স্যার কুইজে হ্যাঁ স্যার হ্যাঁ কোশ্চেনটা বুঝে যাইতো স্যার, যে মানে কোশ্চেনটা হ্যাঁ। এই টাইপের আসতে পারে। আচ্ছা শোনো, এটা বুঝে তোমাদের কোশ্চেন শোনো, কোশ্চেন নিয়ে এত চিন্তা করার, এখন তোমরা ফোর্থ ইয়ারে উঠে আসছো, এত কোশ্চেন নিয়ে মাথা ঘামায় লাভ আছে? জিনিসটা বোঝার চেষ্টা করো। জিনিসটা কি, আমি একটা জিনিস তুমি যখন বুঝবা, তুমি কিন্তু ওটা নিয়ে অনেক কিছু বানায় বলতে পারবা, ঠিক আছে? তোমাদের আমি একটা আইডিয়া দিই, যেমন তোমরা যখন সমাজ টমাজ পড়ছো, জানছো যখন যে সাপোজ ধরো একটা আইডিয়া পাইছো যে হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা এরকম ছিলেন, উনি অনেক কি বলে যে তার বিট্রেড হয়ে তারপরে অমুকে বিট্রে করে এখান থেকে বের করে দিয়েছিল, এটাই তো মূল কনসেপ্ট নাকি? এখান থেকে নিজের মতো এখান থেকে 4 পেজ 5 পেজ লিখতে পারছো কিনা? তো এখানেও জিনিসটা সেম, তুমি জিনিসটা বুঝে যাও, এরপর প্রেজেন্টেশন তুমি যেভাবে করো এটা তোমার উপর, বাট মেইন আইডিয়াটা তুমি যদি ঠিক রাখতে পারো, সলিড রাখতে পারো, তখন তুমি এদিকে ওইদিকে ইচ্ছা মতো লিখো, কিন্তু দেখবা যে ওখান থেকে তুমি ডেভিয়েট করবা না, তোমার মূল আইডিয়ার আশেপাশেই সবকিছু হবে। আর তোমার এই আইডিয়ায় যদি ভুল থাকে, তাহলে তোমাকে আমি যদি একেবারে সুন্দর করে লিখেও দেই, তুমি তো হুবহু মুখস্থ করে গিয়ে আর লিখতে পারো না। বুঝতে পারছো? জি স্যার। এই জন্য কনসেপ্টটা বোঝো, যে জিনিসটা কি, কিভাবে কাজ করে এটা বোঝো। মেইন সমস্যা হচ্ছে স্যার এটার আর ক্লাসের মতো মনে হইতেছে না স্যার, মানে অনলাইন এটা প্রসেস। তো এখন বুঝতেছি, বাট এখন আর কি করা আছে, যতটুকু হচ্ছে এর মধ্যে। তারপরে তো আমি চেষ্টা করতেছি মোটামুটি যেটুকু হইলে তোমরা সেন্টেন্স ফর্ম করতে পারবা সেইটুকু লিখে দেওয়া, বুঝো নাই? জি স্যার। এনিওয়ে, তো আমরা জেনারেশন রিকম্বিনেশন নিয়ে একটু কথা বলি। যে প্রথম কথা হচ্ছে, ধরো ইনিশিয়ালি আমাদের এখানে আমি আর অ্যাটম আর বন্ড আঁকতেছি না, এগুলো আমরা তো জানি। মানে এখন আমাদের বন্ড মডেল অনুযায়ী কোথায় অ্যাটম আছে আর কোনগুলো বন্ড, সেগুলো তো সবগুলো আমরা জানি, তাই না? তো আমরা আর এখানে আমি আলাদা করে ড্র করতেছি না কিছু, ওকে? আমি যে এই যে এরকম করে অ্যাটম, এদের মধ্যে বন্ড, এগুলো আর ড্র করতেছি না, বুঝতে পারছো? ঠিক আছে। তো আমাদের যখন T ইকুয়ালস টু 0 কেলভিন, 0 কেলভিনে কি কোনো থার্মাল এজিটেশন আছে, থার্মাল ভাইব্রেশন আছে? না, আমাদের 0 কেলভিনে কোনো থার্মাল ভাইব্রেশন নাই। সো আমাদের এই বন্ডিং গুলো কি একেবারে যেরকম আছে এভাবেই আছে, এদের মধ্যে কোনো কিছু নাই, কোনো ধরনের বন্ড ব্রেকিং বা কোনো কিছুই নাই, ওকে? সমস্যাটা কখন? যখন হচ্ছে টি ইজ গ্রেটার দেন 0 কেলভিন, তাই না? টেম্পারেচার যখন আমরা 0 কেলভিনের তখন থেকে বেশি করি, তখন কি হয়? আমরা অলরেডি ফোননের কনসেপ্টটা ডিসকাস করছি, তখন কি ভাইব্রেট, তাই না? অ্যাটমিক ভাইব্রেশন আছে এন্ড কি আছে, ইলাস্টিক ওয়েভ। মনে আছে একটু আগে ডিসকাস করে আসছি, হ্যাঁ? ইলাস্টিক আচ্ছা, জিনিসটাকে আমি একটু এক্সপ্লেইন করি কিসের সাথে, দেখো এটা এটা হচ্ছে এক্সপ্লেনেশন পার্ট, মানে এটা তোমাদের বুঝতে হবে, এটা তোমাদের কোনো জায়গায় মেনশন করার দরকার নেই। এটা হচ্ছে সাপোজ ধরো আমার একটা পুকুর আছে, ওকে? সাপোজ আমার একটা পুকুর আছে, ঠিক আছে? এই পুকুরে যে পানিটা আছে, ধরো এই পানিটা পুরোপুরি স্থির, ওকে? এখন ধরো বৃষ্টি পড়া শুরু হইলো, বৃষ্টি পড়া শুরু হওয়া, তো তার মানে কি, এখানে ধরো একটা রেইন ড্রপ, এখানে একটা রেইন ড্রপ, এখানে আরেকটা রেইন ড্রপ, 3 থেকে 3টা রেইন ড্রপ আসতেছে, ওকে? রেইন ড্রপ। এখন কি হবে, রেইন ড্রপ যখন পড়বে তখন কি একটা সার্কুলার ওয়েভের তৈরি হবে না, যে জায়গায় পড়বে সেই জায়গায়? হ্যাঁ হ্যাঁ। তো 3 জায়গা থেকে সার্কুলার ওয়েভের তৈরি হবে, তো একটা ওয়েভ আরেকটা ওয়েভের সাথে কি কোলাইড করবে না তখন? হ্যাঁ। এবং এরকম যখন হয় তখন আমরা কি দেখি, যে দেখা যায় যে তখন দুইটা ওয়েভের পিক আর পিক একসাথে হয়ে গেছে, ওই জায়গায় কি পানি স্প্ল্যাশ করে, তাই না? উপরের দিকে উঠে যায়, ছিটে যায়, তাই না? কখনো দেখছো? দেখছো তো অবশ্যই, দেখো নাই?
দেখছি স্যার। তো ওখানে স্প্ল্যাশ করে, কেন স্প্ল্যাশ করে? কারণ ওইখানে আমার সাফিসিয়েন্ট এনার্জি তৈরি হয়েছে দুইটা ওয়েভের সম্মিলনে, যেই এনার্জিটা হচ্ছে আমার ওই কি বলে ও যে এনার্জিটা হচ্ছে আমাদের ওই পানিকে তার সমতল থেকে উপরের দিকে ছিটাই দিতে সক্ষম। ঠিক আছে, একটা কাইনেটিক ফোর্সের তৈরি করছে। বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যাঁ, তো জিনিসটা অনেকটা এরকম, এটার সাথে আমরা সিমিলার করে ডিসকাস করতে পারি। ঠিক আছে, জিনিসটা কিভাবে সেটা আমরা আরেকটু পরে আসতেছি। এর আগে আমরা প্রথমত এখান থেকে এই কনসেপ্টটা মাথায় রাখো তোমরা। ওকে, এটা আমরা ইউজ করব পরবর্তীতে যখন আমরা ডিসকাস করব। এটা আপাতত মাথায় রাখো, এই কনসেপ্টটা আমরা পরে ডিসকাস করতেছি। এখন আমরা কি বললাম যে টি ইকুয়াল টু টি গ্রেটার দেন 0 কেলভিনে কি হবে আমাদের? টি যখন গ্রেটার দেন 0 কেলভিন তখন ভাইব্রেশন অথবা অ্যাজিটেশন, তার মানে এটা হচ্ছে আমাদের কি, যে ফোনন্স মুভিং ইন দ্য ক্রিস্টাল, না? ফোনন্স মুভিং ইন দ্য ক্রিস্টাল, রাইট? আমাদের থার্মাল অ্যাজিটেশন ভাইব্রেশন কি দিচ্ছে? আমাদের ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ দিচ্ছে এই ক্রিস্টালের মধ্যে দিয়ে। এটা আমাদের ক্রিস্টাল রিপ্রেজেন্টেশন, এই ক্রিস্টালের মধ্যে দিয়ে ইলাস্টিক একটা ওয়েভ ট্রাভেল করতেছে। তো যেহেতু আমাদের ওয়েভ নিয়ে কাজ করা ডিফিকাল্ট একটা কমপ্লেক্স একটা ক্রিস্টালের মধ্যে, তো আমরা কি ভাববো? আমরা ধরে নিব যে ফোনন যেটা হচ্ছে একটা পার্টিকেল, সেটা এই ক্রিস্টালের মধ্যে দিয়ে মুভ করতেছে। ফোনস মুভিং ইন দা ক্রিস্টাল। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এবং আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফোটনস মুভিং ইন দা ক্রিস্টাল। এক গেল ফোনন্স কেন? বিকজ অফ দ্য থার্মাল অ্যাজিটেশন। ঠিক আছে, থার্মাল অ্যাজিটেশনের কারণে একটা ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভের তৈরি হচ্ছে, যেটাকে আমরা ফোনন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এবং এই ফোনন আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে ইন মুভমেন্ট আছে। ঠিক আছে, ফোনন থাকতেছে, সাথে ফোটনও থাকতেছে। ফোটন কিভাবে থাকতেছে সেটা যদি আমি এক্সপ্লেন করি, তাহলে তোমাদেরকে আমি একটা ভিডিও শো করতেছি। এই ভিডিওর উইন্ডোটা সবার সামনে আসছে? স্যার 1 মিনিটের কম আছে স্যার। আসছে? 1 মিনিটের কম আছে। আচ্ছা, তাহলে আমি কি করব? না, আজকের মতো শেষ না, এটা শেষ করে তারপরে শেষ করব। তাহলে তোমরা আবার জয়েন করো, ঠিক আছে? ওকে, জি স্যার। ওকে, আচ্ছা।